23 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর্স দিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। শ্রীলঙ্কায় আবার জঙ্গি হামলার সতর্কতা, রোববারের বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় বিএনপির নির্বাচিত 6 নেতা, সিদ্ধান্ত নিতে হবে 29 এপ্রিলের মধ্যে। ওয়াসার এমডির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, জুরাইনে পানি দূষণের বিষয়ে দুরূহ ব্যবস্থার আশ্বাস। জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাত বা এনটিজে শ্রীলঙ্কায় আবারও হামলার পরিকল্পনা করছে। শ্রীলঙ্কা সরকারকে এমন গোয়েন্দা তথ্য দিয়ে সতর্ক করেছে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কার রোববারের হামলায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। তবে শ্রীলঙ্কা সরকারের দাবি, বিদেশি জঙ্গি গোষ্ঠীর সহায়তায় এনটিজেই গির্জা ও হোটেলে ভয়াবহ হামলা চালায়। শ্রীলঙ্কায় হামলা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক পররাষ্ট্র সচিব, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম। জনাব শমশের মুবিন চৌধুরী, আমরা যেই হামলার ধরনগুলি দেখছি সেটা নিয়ে নানান রকম তথ্য আসছে। এখনও পর্যন্ত এটার আইএস দায় স্বীকার করলেও এটার পক্ষে খুব বেশি তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এটি বলা হচ্ছে যে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীদের এখানে একটা সম্পৃক্ততা থাকতে পারে। আমরা একটু জানতে চাই, শ্রীলঙ্কার এই ঘটনা ক্রাইস্টচার্চের সঙ্গে একটা সম্পর্ক আছে বলেও বলা হচ্ছে। সব মিলিয়ে বৈশ্বিক সন্ত্রাসবাদের ক্ষেত্রে এই ঘটনা এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কীরকম হওয়া উচিত? না, বাংলাদেশের অবস্থান থেকে বড় কথা, বাংলাদেশ তো সরকারিভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছে, তীব্র নিন্দা জানিয়েছে। শ্রীলঙ্কান যারা এই ঘটনায় মারা গেছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করেছি। আমরা নিজেও জঙ্গি তৎপরতার শিকার হয়েছি, আপনার সকলের স্মরণ আছে। এখন আইএস যে তারা দাবি করেছে যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত, এটা আপনি আপনাদের শিরোনামে বললেন যে এটা কেমন তথ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। 48 ঘন্টা অতিক্রম করার পরে সাইটস ইন্টেলিজেন্সের থেকে এই খবরটা এসছে। এটা হলো কিছুটা হতে পারে যে আইএস তাদের এই কৃতিত্ব, মানে দায় স্বীকার করা মানে এটা তারা কৃতিত্ব নেওয়া, কারণ তাদের যে সকলকে জানান দেওয়া যে আমরা এখনও আছি, আমরা ভৌগোলিক অবস্থান হারালেও আমরা গোষ্ঠী হিসাবে, সংগঠন হিসাবে এখনও আমরা আছি এবং আমরা যেখানে অনেক জায়গায় আমরা সব ঘটনা ঘটাতে পারি, এটা তাদের নিজেদের অস্তিত্বের একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো রয়েছে। তবে এই কথা যেটা সকলেই বলছে যে এত বড় ঘটনা, এত সুপরিকল্পিত এবং সমন্বয় করে এত বড় ধরনের ঘটনা একই দিনে একই সাথে ঘটানো, কোনো বড় ধরনের সংগঠন সহযোগিতা না করলে এটা হয়তো করা সম্ভব হতো না। কারণ আরেকটা বিষয় রয়েছে যে মুসলমান ভিত্তিক যেসব জঙ্গি সংগঠন যেমন আইএস, এরা কিন্তু শ্রীলঙ্কাতে অতীতে আমরা তেমন কোনো উপস্থিতি আমরা দেখিনি। এবং শ্রীলঙ্কান যে মুসলমান জনগোষ্ঠী, সেটা শ্রীলঙ্কার টোটাল জনসংখ্যার 7% তাদের মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা চেতনা, আমি যখন ছিলাম শ্রীলঙ্কাতে বাংলাদেশ হাইকমিশন হিসাবে 1991 থেকে 95 সালে, এটা অনেক পুরনো কথা, তখন শ্রীলঙ্কার মুসলমান কমিউনিটির মধ্যে এই ধরনের চিন্তা চেতনা করে যিনি ছিল না। এখন এটা যে হতে পারে না তা না, কারণ আইএস তার পরের জন্ম। তবে এই বিষয়ে একটা বৈশ্বিক কানেকশন তো থাকাটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, অনেকে বলছে যে ক্রাইস্টচার্চের ঘটনার পরে একজন আইএস বলেছিল এইটার আমরা প্রতিশোধ নেব। তারা কি এটা শ্রীলঙ্কাতে নিল কি নিল না, এই বিষয়টাকে এখন পরিষ্কার হয়ে আসেনি। তবে শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে এইভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাদের মন্ত্রী পরিষদের সদস্যরা এই কথা বলেছে, সরকারের মুখপাত্র এই ধরনের কথা বলেছেন। তবে তারা পরিষ্কার করে যাদেরকে এখন তারা গ্রেফতার করেছে তাদের পরিচয় কিন্তু এখনও তারা দেয়নি। এবং না দেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো তারাও নিশ্চিত না, তারাও এখনও মানে সম্পূর্ণ তদন্ত শেষ করতে পারেনি। আরেকটা জিনিস যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে বর্তমানে প্রচলিত, শ্রীলঙ্কার প্রশাসনের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে, যে সরকারের ভিতরে চরম সমন্বয়ের অভাব। অন্তদণ্ডটা এত গভীর যে শ্রীলঙ্কার পুলিশ প্রধান 11 দিন আগে বা কয়েকদিন আগে খবর পাওয়া সত্ত্বেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে এই খবরটা শেয়ার করেননি।
এটা কি উনি উড়িয়ে দিয়েছেন নাকি সরকারকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য করেছেন? আপনারা জানেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বিরাট বিরোধ গত কয়েক মাস ধরে চলছে, এবং এটা সম্প্রতি এই ঘটনার পরেও নাকি, আমি আরেকটা রিপোর্টে পড়লাম, এই ঘটনার পরেও নাকি এই একে অপরকে দোষারোপ করা, নিজেদের দায় দায়িত্ব থেকে অস্বীকার করা, এই সব নিয়ে শুরু হয়ে গেছে এখন, যে না আমরা করিনি। প্রধানমন্ত্রী যে নিরাপত্তা কাউন্সিল, তাদের যে জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ওটা বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে নাকি সকলে আসেনি, সকল সদস্যরা আসেনি। তো এটা কেমন একটা ঘটনা যে এত বড় একটা জঙ্গি হামলা ঘটে গেল, এখন দেখা যাচ্ছে 3 শতাধিকেরও বেশি প্রাণহানি হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর আহ্বানের যে নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা, সেখানেও সকল সদস্যরা উপস্থিত হননি। এই যে সমন্বয়হীনতার অভাব, যে সমন্বয়ের অভাব শ্রীলঙ্কাতে, যে সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি, যে অসহযোগিতা সরকারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি, এ কারণে কিন্তু শ্রীলঙ্কা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং চৌধুরী, আমরা দেখছি যে এখন এই সন্ত্রাসবাদ যেহেতু একটা বৈশ্বিক আকার ধারণ করেছে, যখন এটা শ্রীলঙ্কায় বা ক্রাইস্টচার্চে, নিউজিল্যান্ডে বা অন্য যে কোনো জায়গায় যায় হোক না কেন, সারা পৃথিবীর মানুষই এটাতে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে জঙ্গিরা যেমন সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্কটা ছড়াচ্ছে, কাউন্টার টেররিজমও একইভাবে রাষ্ট্রগুলো সবাই একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারছে কিনা? না, পারছে। এখনও আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে অনেক সহযোগিতা রয়েছে, তবে সহযোগিতা তো আছেই। বিষয়টা হচ্ছে জঙ্গি সংগঠনগুলোও কিন্তু তাদের হয়তো তারা ভৌগোলিক অবস্থান তারা হারিয়ে ফেলেছে সিরিয়া থেকে, কিন্তু তাদের যে এই বিষাক্ত আদর্শ বলেন বা এই নীতি বলেন, তারা তো ওখান থেকে সরে আসেনি। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদিও আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ এই ধরনের জঙ্গিবাদী কোনো দিনই সমর্থন করেন না, এবং সেটা আমরা প্রমাণও করেছি, তবে যেহেতু রোহিঙ্গারা আমাদের দেশে রয়েছে, এই রোহিঙ্গার যুব সমাজ কিন্তু এখানে একটি মানে ভালনারেবল অবস্থায় আছেন, এবং এখানে কিন্তু আইএসজি এখানে তাদের সঙ্গে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ শুরু করবে না, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। শামসুল চৌধুরী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উত্থাপন করেছেন, যেহেতু রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যায় তারা অনেক বেশি, এবং তাদের মধ্যে নানান ধরনের বলা যায় যে তারা সাপ্রেস ক্ষোভ, তাদের জি, এই জিনিসগুলি একটা ব্রিডিং গ্রাউন্ড হিসেবে তৈরি হতে পারে, ফলে এটা আমাদের যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। জি, অবশ্যই। এবং এই রোহিঙ্গা সমস্যার আমি শুরু থেকে কথাটা বলে আসছি, এটা শুধু মানবিক একটা বিষয় নয়, এখানে নিরাপত্তার একটা বড় ধরনের একটা বিষয় রয়েছে। আজকাল না হলো, রাতারাতি না হলো, এটা যে ভবিষ্যতে হবে না, কারণ এই যুবকরা কারা, তারা তাদের বাপ মাকে হারিয়েছে, তারা নিঃস্ব, তাদের ঘর বাড়ি নেই, তাদের সামনে তাদের মা বোনকে ধর্ষণ করা হয়েছে, তারা মুসলমান বলে তাদের উপরে এই ধরনের নিপীড়ন নির্যাতন করা হয়েছে। তো এই কথাটা যখন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, এই আইএস গ্রুপ বলেন বা আইএসের মতো অন্যান্য গ্রুপের পক্ষ থেকে, তারা তো এটাতে সাড়া দেওয়াটাই স্বাভাবিক। এই জন্য এটা যতদিন এই বিষয়টা নিরসন না হয়, ততদিন কিন্তু এখানেই একটা জঙ্গিবাদের বীজ রোপণ করার একটা বড় জায়গা রয়েছে। তবে আমরা সরকারের পক্ষ থেকে এবং জনগণের মধ্যে আমরা দেখছি যে যথেষ্ট সচেতনতা রয়েছে, কিন্তু জঙ্গিবাদ কিন্তু একটা বিশ্বব্যাপী একটা জিনিস। এটা আজকে কিরম মিয়ানমারে কিরম ঘটতে পারে, কালকে শ্রীলঙ্কায় ঘটেছে, পরশু ভারতে ঘটবে না সেই নিশ্চয়তা নাই। আমরাও ঝুঁকির মুখে আছি। যতই প্রস্তুতি থাকুক, তৃপ্তি নিয়ে আমরা বসে থাকতে পারবো না। আমাদের সর্বদা এটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে, এবং এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ সোচ্চার থাকতে হবে। জাতি ঐক্যবদ্ধ হিসাবে এই বিষয়ে আমাদের একটা থাকার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ প্রত্যেকটি দেশ কিন্তু এখন ভালনারেবল। শ্রীলঙ্কার মতো শান্তিপূর্ণ, হ্যাঁ, তাদের মধ্যে দীর্ঘদিনে গৃহযুদ্ধ ছিল, কিন্তু জঙ্গি তৎপরতা এখন যেটা আইএসের ধরনের জঙ্গি তৎপরতা যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা যদি হয়ে থাকে যে আইএসের মানে এই আদর্শের প্রতি যে যাদের শ্রদ্ধা বা সমর্থন বলেন, সেটাও তো ভয়াবহ জিনিস একটা। আইএসের সদস্য তো হতে হবে না, তো আইএসএসের এই যে মানে বিষাক্ত যে এই নীতির প্রতি যে কারো যদি সম্মান বা সমর্থন থেকে থাকে,
তাহলে তো ভয়াবহ জিনিস, এটা যে কোনো দিন ঘটতে পারে। তবে নিঃসন্দেহে শ্রীলঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে প্রকাশ হয়ে গেছে। তারা আগেও আগাম খবর পেয়েছে, সেই ধরনের প্রস্তুতি নেয়নি, এবং হোটেলের ভিতরে কি করে এতটা বিস্ফোরক নিয়ে একজন ঢুকতে পারলো, এটা একটা বিরাট বিষয়। এটা কেন এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় সতর্ক থাকা দরকার যে আইএস যখন তার ভূমি বলা যায় একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে সিরিয়া বা অন্য এলাকাগুলোতে, তখন তারা অন্য জায়গায় ছড়িয়ে তাদের যে অবশ্যই উদ্দেশ্য আছে সেগুলি হাসিল করার চেষ্টা করবে। ফলে অন্য দেশগুলোর এখন সতর্ক হওয়া প্রয়োজন এবং বাংলাদেশের বিশেষ করে বেশি সতর্ক হওয়ার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের অ্যাপ্রোচ নিতে পারে? না, অ্যাপ্রোচটা তো আমাদের সবসময় এই ব্যাপারে আমাদের সচেতন আমরা রয়েছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমাদের গোয়েন্দা বাহিনী বলেন, এই ব্যাপারে যথেষ্ট তারা তৎপর রয়েছে। বিষয়টা হচ্ছে যে আইএসের খ্যালিফেট হয়তো হয়ে গেছে, আইএস তো শেষ হয়নি। খ্যালিফেটটা হচ্ছে তাদের যে ভৌগোলিক যে অবস্থান ছিল, কিন্তু খ্যালিফেটের যে চিন্তা চেতনা, যে আদর্শ, সেটা তো এখনও রয়েছে, এবং সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এটা মানে বিস্ফোরকের মধ্যে ফুটে উঠবে বিভিন্ন সময়। তো এই ব্যাপারে আমাদের তৎপর থাকতে হবে। আমরা তাৎক্ষণিকভাবে কিছুটা আমরা পদক্ষেপ নিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে। তো এই ব্যাপারে আমাদের কোনো ধরনেরই মানে গার্ড, যেটাকে বলা হয় লেটিং ইয়োর গার্ডস ডাউন, সেটা করা সম্ভব হবে না, সেটা করা ঠিক হবে না। এখানে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। একক ঘটনা হিসেবে শ্রীলঙ্কার এখানে ৩২১ জন মারা গেছে, ৫০০-র মতো আহত আছে। ফলে এটি অনেক বড় ঘটনা। এখান থেকে বিশেষ করে দক্ষিণ এশিয়ার যেই দেশগুলি আছে সেগুলির আরও বেশি সতর্ক এবং এই ব্যাপারে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কিভাবে এগিয়ে যেতে পারে এই অঞ্চলের দেশগুলো? আঞ্চলিক সহযোগিতার দলিল কিন্তু আমরা অনেক আগেই স্বাক্ষর করেছি, এবং দুঃখজনক মানে যেটা বাস্তবতা, সেটা হচ্ছে এই প্রথম দলিল, যেটা আন্তর্জাতিক জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সহযোগিতা, এটা কিন্তু 1987 সালে সার্কের অধীনে সই হয় কাঠমান্ডুতে সার্কের শীর্ষ সম্মেলনের পরে। এবং অর্থাৎ আমেরিকায় ঘটিত 9/11-এর 4 বছর আগে সার্কের মধ্যে কিন্তু এই বিষয়টি আলোচনা হয়েছিল এবং একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় কিন্তু আমাদের আর্কিটেকচার যেটাকে বলা হয় সেটা রয়েছে। এটাকে যদি আমরা কার্যকর করি, এটাকে যদি আমরা আন্তরিকভাবে কাজে লাগাতে পারি, কাজে লাগাতে চাই, তাহলে কিন্তু ওইখানে সব কিছু আছে কী ধরনের সহযোগিতা আপনি করবেন। এবং 9/11-এর পরে এটাকে আরও হালনাগাদ করা হয়েছে এই চুক্তিটাকে। তো এই ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বলেছিলেন যে আর্কিটেকচার তো আমাদের আছে, এটাকে আমরা কাজে লাগাই না কেন। এবং এটা আসলেই কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ায় অনেক আমি দূরদর্শিতার পরিচয় দিয়েছিল যখন 1987 সালে এই ধরনের একটা সার্ক এগ্রিমেন্ট অন সাপ্রেশন অফ টেররিজম, এটা কিন্তু কোনো অঞ্চলে ছিল না, শুধু দক্ষিণ এশিয়া অঞ্চলে এটা করা হয়েছিল। অর্থাৎ দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ তারা এটা ধরে নিয়েছিল যে এইসব ধরনের ঘটনা একদিন হতে পারে, বিশ্বে হতে পারে, শুধু দক্ষিণ এশিয়া নয়, যে কোনো জায়গায় হতে পারে। তারপরে তো আমরা দেখলাম একের পর একের ঘটনা ঘটেই যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা সকলেই আবার সেই চুক্তিতে ফেরত যাই, তাহলে কিন্তু দেখবেন ওখানে কিন্তু সব কিছুই লেখা আছে। আমরাও চাই যে জিনিসটা বাস্তবায়নের দিকে এখন গুরুত্ব দেয়া হোক, যেহেতু এটা আমাদের খাতা কলমে আছে, এটা এখন বাস্তব ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায় তাহলে হয়তো এই অঞ্চলের জন্য এটা একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। শমশের মবিন চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 29 এপ্রিলের মধ্যে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে, অথবা এরই মধ্যে সময় বাড়ানোর আবেদন করতে হবে 6 বিএনপি নেতাকে। তা না হলে সংবিধান অনুযায়ী তাদের আসন শূন্য হয়ে যাবে এবং পুনর্নির্বাচন দিতে হবে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 30 জানুয়ারি, তৃতীয় অধিবেশন বসছে বুধবার। কিন্তু এখনও সংসদে যোগ দেয়া নিয়ে দোদুল্যমান বিএনপির 6 নির্বাচিত। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশন বসার দিন থেকে 90 দিনের মধ্যে শপথ নিতে হবে নির্বাচিত এমপিদের। সেই হিসেবে 29 এপ্রিল শেষ হচ্ছে 90 দিনের সময়সীমা। তাই আগামী 1 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দলটিকে। মাননীয় স্পিকারকে জানানো হয় নাই এরকম যদি কোনো কারণ থেকে থাকে, তাহলে পরে নিশ্চয়ই সেই নির্বাচিত সংসদ সদস্যের একটা দরখাস্ত মাননীয়
স্পিকারের কাছে করতে হবে। জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও নির্বাচিত ৬ জন এখনও হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। দল সিদ্ধান্ত নিতে দেরি করলেও ২৯শে এপ্রিলের মধ্যে বিষয়টি সুরাহা করতে হবে বিএনপির নেতাদেরই। শপথ নিতে পারছি না, এই সময় আমাদের একটু যে কোনো কারণে আমরা অসুবিধায় আছি, আমাদের কয়েকটা দিন সময় বাড়িয়ে দেওয়া হবে। সেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের দলের যারা নীতি নির্ধারক আছে তারাই বলতে পারবে। আমরা এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না বা আমাদেরকে কিছু জানানো হয়নি তারা সময় বাড়াবে কি না। ডেপুটি স্পিকার জানান, সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে না পারলে এবং সময় বাড়ানোর আবেদন না করলে আসন হারাতে হবে বিএনপির নির্বাচিতদের। সেটা যে সময় যে চাবেন সেই সময় চাওয়ার একটা কোজেন্ট গ্রাউন্ড লাগবে, যে আমরা এই কারণে আমরা শপথ নিতে পারছি না, এই জন্য আমাদেরকে এতদিনের সময় দেওয়া হবে। এদিকে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে জয়ী হওয়া গণফোরামের দুজনই এরই মধ্যে শপথ নিয়েছেন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, বিষয়টা যেহেতু আইনগত দিক থেকে সংবিধান অনুযায়ী ২৯শে এপ্রিলের মধ্যেই সংসদ সদস্যদের শপথ নিতে হবে, সেক্ষেত্রে বিএনপি যারা নির্বাচিত সংসদ সদস্য আছে তারা কি অবস্থান নিচ্ছে এবং দলের ভিতরে এটা নিয়ে কথা হচ্ছে কিনা? কারণ আমরা প্রকাশ্যে কেউই শীর্ষ নেতারা এটা নিয়ে মানে এটার পক্ষে কোনো কথা বলছে না, কিন্তু এমনিতে কোনো ধরনের আলোচনা হচ্ছে কিনা? জাহিদ, আমরা কিন্তু যেই ৬ জন নির্বাচিত এমপি আছেন বিএনপিতে তাদের সাথে আমরা আলাদাভাবে যোগাযোগ করেছি এবং সেখান থেকে দেখা গেছে যারা নতুন মুখ মির্জা ফখরুল ছাড়া বাকি যে ৫ জন আছে তারা মোটামুটি বলা চলে যে কিছুটা রাজি সংসদে শপথ নেওয়ার বিষয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে তাদের কিছুটা আগ্রহ আছে। সেই আগ্রহের কারণটি তারা বলছেন যে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন যেই ভোটাররা, তাদের একটি চাপ আছে, এলাকার থেকে একটি চাপ আছে, সেই অজুহাতটি তারা দিচ্ছেন। সেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন আছেন এখানে যারা প্রথমবারের মতন এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদেরও সেখানে সংসদে যাবার একটি আগ্রহের বিষয় আমরা লক্ষ্য করতে পারছি। তবে যে বিষয়টি আছে, বিএনপি নেতারা এই মুহূর্তে গতকালকেও বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং সেখানেও কিন্তু একটি চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছেছে দলের থেকে যে তারা এই মুহূর্তে শপথ নেবেন না। তবে এই মুহূর্তে শপথ না নিলেও কিন্তু তাদেরকে ২৯শে এপ্রিলের মধ্যে জানাতে হবে, হয় তাদের শপথ নিতে হবে নয়তো আবেদন করতে হবে। দুটোর যে কোনো একটি কিন্তু তাদের ২৯শে এপ্রিলের মধ্যেই স্পিকারকে অবহিত করতে হবে। নাফিজাতুল্লাহ, যারা নির্বাচিত হয়েছেন তারা যেহেতু দলের হাইকমান্ডের অপেক্ষায় আছে, সেখান থেকেই বোঝা যায় যে তারা আসলে শপথ নেয়ার ব্যাপারে একরকম আগ্রহী আছে, কিন্তু দলীয় সিদ্ধান্ত যেটা হয় সেটাই তারা মেনে নেবেন বলে বলছেন। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ শপথ নিতে চান বা নেয়, সেই ক্ষেত্রে কি কনসিকুয়েন্স হতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে যারা ৭ জন নির্বাচিত হয়েছেন একাদশ জাতীয় সংসদে, তাদের মধ্যে কিন্তু গণফোরামের ২ নেতা, ২ এমপি ইতিমধ্যেই শপথ নিয়েছে, যেটি আমি প্রতিবেদনে বলছিলাম। তাদের কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংবিধানে আমরা যেটি আছে, সংসদ সদস্যের আসন কখন শূন্য হবে, যদি তারা দল থেকে পদত্যাগ করে। তো সেই অনুযায়ী বলা চলে যে আপনি যদি কোনো নির্বাচিত এমপি তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয় এবং দল যদি বহিষ্কার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে না। সেই বিষয়ে একটি ফাঁক কিন্তু রয়ে গেছে এবং বিএনপির যারা আছেন তারা সেটি নিয়েও পর্যালোচনা করছেন যে যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ শপথ নিয়ে নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির একটি দল হিসেবে তারা একটি বেকায়দায় পড়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু যেটি আছে যে দোদুল্যমান, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিবে বা শপথের জন্য সময় বাড়াবে, সেই বিষয়ে তারা একটি দোদুল্যমান সিদ্ধান্তে আছে। যদিও হাইকমান্ডের কথা বলছে, আমরা জানি যে ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্ত হওয়ার বিষয়টিও এই শর্তের মধ্যে চলে এসেছেন। তারা বলছেন যে তারা যদি শপথ নিতে যান, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি করে নিয়ে আসতে চান, তারা কোনো প্যারোল চাচ্ছেন না। সেই শর্তটি এখানে জুড়িয়ে দিলেও এটি কিন্তু সংবিধান অনুযায়ী একটি সিদ্ধান্তে ইতিমধ্যেই চলে এসছে। তাদের ২৯শে এপ্রিল, বারবার এই কথাটি বলা হচ্ছে কারণ ২৯শে এপ্রিল হতে আর ১ সপ্তাহ বাকি আছে। তো এই ১ সপ্তাহের মধ্যেই কিন্তু রাজনৈতিক যেই সিদ্ধান্তই হোক না কেন সেটি সংসদকে অবহিত করতে হবে এবং সেটি কিন্তু
প্রতিটি সংসদ সদস্য আলাদাভাবে স্পিকারকে অবহিত করতে হবে এবং যেই কারণে তিনি অবহিত করবেন যে আমি কেন সময় বাড়াতে চাইছি যদি তারা 29 এপ্রিলের মধ্যে শপথ না নেন, সেটির কিন্তু ভালো বা গ্রহণযোগ্য একটি কারণ তাদের সেই আবেদনের মধ্যে দেখাতে হবে, যেই আবেদনটি তারা স্পিকারের কাছে করবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্পিকার যাচাই বাছাই করবেন যে তারা যেই কারণগুলো বলছেন শপথ নেওয়ার জন্য সময় বাড়ানোর বিষয়ে, তারা যেই সময়টি চাইছেন সেটি যুক্তিসঙ্গত কিনা স্পিকার পর্যালোচনা করে সেই সময় বাড়ানোর এখতিয়ার শুধুমাত্র স্পিকারেরই আছে। জাহিদ। নাফিজাতুল্লাহ, আমরা দেখছি যে বিএনপি বলছে যেহেতু এই নির্বাচনটি তারা মনে করছেন যে যথাযথভাবে হয়নি, সেই জন্য নির্বাচনকে বৈধতা দেওয়া হবে যদি তাদের দলের নির্বাচিত সংসদ সদস্যরা এখানে শপথ গ্রহণ করেন। কিন্তু একই সঙ্গে আমরা দেখছি যে যারা নির্বাচিত হয়েছেন তারা স্থানীয় এলাকার জনগণের চাপের কথা বলছেন। দলীয় বিভিন্ন ফোরামে এটা নিয়ে কি ধরনের অবস্থা আছে? আর খালেদা জিয়ার মুক্তির সঙ্গে এর প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, কিন্তু পরোক্ষভাবে এইটি রাজনৈতিক আলোচনায় অনেক আছে। কিন্তু দুই দলের মধ্যে এইটা নিয়ে কি ধরনের আলোচনা আছে, বিশেষ করে আওয়ামী লীগ এটা আনঅফিশিয়ালি কিভাবে দেখছে? আওয়ামী লীগ কিন্তু আনঅফিশিয়ালি যেটি আছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নিজ উদ্যোগেই বলেছিলেন খালেদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়টি কিন্তু তার আলোচনার মধ্য দিয়েই আসলে রাজনীতির মাঠে এসেছে এবং তিনি বলেছেন যে এটি নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি বলা চলে যে এটি একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্যারোলে মুক্ত দেওয়ার কথা সরকার চিন্তাভাবনা করছে। তো এই মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান তারা নিয়ে রেখেছেন। হয় বিএনপির 6 নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে, আর না হয় তাদের যেই আসনটি আছে সেটি শূন্য হবে এবং পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সেই সিদ্ধান্ত কিন্তু বিএনপিকেই নিতে হবে। বিএনপি কি চাইছে এই মুহূর্তে, আমরা জানি যে তারা রাজনৈতিকভাবে বিভিন্ন শর্ত দিচ্ছে। বেগম খালেদা জিয়ার প্যারোলের মুক্ত হওয়া বা জামিনের মুক্ত হওয়ার বিষয়টি সেটিও কিন্তু একটি আইনি প্রক্রিয়া, সেই শর্তটিও তারা এই শপথ নেওয়ার মধ্যে টেনে নিয়ে আসছে। তো এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক দোদুল্যমান বা রাজনৈতিক টানাপোড়েন যাই থাকুক না কেন, বল কিন্তু বিএনপির কোর্টেই। নাফিজাতুল্লাহ, কিন্তু সরকার যেটি বলছে যে মানে খালেদা জিয়ার জামিন যেহেতু এটা আদালতের প্রক্রিয়া, ফলে ওই ক্ষেত্রে তো সরকারের কিছু করা নেই, কিন্তু প্যারোলের বিষয়টি অবশ্যই এটি এক্সিকিউটিভ সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ সরকার এটা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই ব্যাপারে প্রত্যক্ষ কোনো আলোচনা হয়নি, সেটি আমরা দুই পক্ষ অফিসিয়ালি জানাচ্ছে, কিন্তু আনঅফিশিয়ালি দুই দলের নেতাদের মধ্যে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, এই বিষয়টি কিভাবে এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে? আসলে দু দলের মধ্যে আমরা জানি যে ইতিমধ্যেই আলোচনার যে বিষয়টি আছে, আলোচনাটি আর একটি টেবিলে সীমাবদ্ধ নেই। বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজনৈতিক দল হয়তো বা কারোর সাথে যোগাযোগ করছে, সেটি কিন্তু একদমই পর্দার আড়ালে। এখন রাজনৈতিক যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি বিএনপির নেতারা যেভাবে প্যারোলের কথা বলছেন, তার পাশাপাশি তারা একটি বিষয় চিন্তাভাবনা করছেন যে খালেদা জিয়ার এই মুহূর্তে যেই মামলাগুলো আছে তা খুব সহজেই খালেদা জিয়া জামিন পেয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে প্যারোলের যে বিষয়টি আছে সেটি প্রয়োজন নেই। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু খালেদা জিয়ার সাথে দেখা করে এসে তিনি বলেছেন যে এই মুহূর্তে খালেদা জিয়া প্যারোলে মুক্ত হবার বিষয়ে আগ্রহী নন এবং তিনি সেই প্রস্তাবটি তিনিই মানা করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অবস্থান তারা পরিষ্কার করে দিয়েছেন, বিএনপির অবস্থানও তারা পরিষ্কার করে দিয়েছেন। এখন আসলেও আমরাও সাংবাদিক হিসেবে আমরাও সেই বিষয়টির দিকে তাকিয়ে আছি যে বিএনপি কী ধরনের সিদ্ধান্ত নেবে। বিএনপি যারা নেতারা আছেন তারা কিন্তু পর্দার আড়ালে বলছেন যে তাদের আরও বেশ কিছু সময় পাবে, তবে সংবিধান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 29 এপ্রিলের আগে কিন্তু তারা সেই ধরনের সময় পাবে না। 29 এপ্রিল ডেডলাইন, তারা হয় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আর নয়তো সময় বাড়ানোর জন্য আবেদন করবেন, না হলে 29 এপ্রিলের পর থেকে কিন্তু সংবিধান অনুযায়ী অটোমেটিকলি এই আসনগুলো শূন্য হয়ে যাবে। নাফিজাতুল্লাহ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ওয়াসার অপরিষ্কার ও দুর্গন্ধ পানির অভিনব প্রতিবাদ জানালো জুরাইনের এক পরিবার। সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে ওয়াসার পানি দিয়ে বানানো শরবত খাওয়াতে প্রায় 2 ঘন্টা কার্যালয়ের সামনে অবস্থান করেন পরিবারের 4 সদস্য। তাদের এই প্রতিবাদে মিলেছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। আর ওয়াসার এমডি বলছেন অন্যের হাতে বানানো শরবত খেতে তিনি রাজি নন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে সপ্তাহখানেক আগেই বলা হয়েছিল অপরিষ্কার ও দুর্গন্ধের কারণে পানি ফুটিয়ে পান করছেন ঢাকা ওয়াসার 91% গ্রাহক। তবে এ প্রতিবেদন নাকচ করে শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার এমডি তাসকিম এ খান দাবি করেন ওয়াসার পানি শতভাগ সুপেয় এবং নিরাপদ।
সেই পানি 100% সুপেয়। এমডির এই বক্তব্যের 3 দিনের মধ্যেই ওয়াসা ভবনে অবস্থান নেয় জুরাইনের এই পরিবার। তাদের কাছে বাসা থেকে আনা জগ ভর্তি ঘোলা পানি, সেই সঙ্গে আছে লেবু আর চিনি। ওয়াসার এমডিকে শরবত বানিয়ে খাওয়াবেন, এটাই তাদের চাওয়া। কোনোভাবে কোনো প্রক্রিয়া ছাড়া, তাহলে সেখানে ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছি। উনি যদি অস্বীকার করে, উনি আমরা চ্যালেঞ্জ করছি, উনি আমাদের এলাকায় চলুক যে এই পানি কি ওই জুরাইনের ওয়াসার কিনা, তাহলে বকে শুতে আসলে নিতে পারবে, কিন্তু আমাকে সেবা দেবে না, এটা তো আর হতে পারে না। অনেক হয়েছে, এই জন্য আমরা যতক্ষণ উনি না আসবো আমরা এই পানি নিয়ে থাকবো, ওনাকে খাওয়াবোই। পুলিশ ও আনসার সদস্যদের বাধায় অবশ্য প্রথম দিকে ভবনে ঢুকতে পারেনি এই পরিবার। তবে পরে অভিযোগ শুনে জুরাইন এলাকার পাইপলাইন দ্রুত সংস্কারের আশ্বাস দেন ওয়াসার পরিচালক। উনি যে বক্তব্য দিলেন আমি এটা টোটালি প্রত্যাখ্যান করলাম, এই কারণ ঢাকা শহরের কোথাও দূষিত পানি আমরা সাপ্লাই দেই না, বিশুদ্ধ পানিতেই সেটা রিজার্ভারে গেলে রিজার্ভার না পরিষ্কার করার কারণে দূষিত হয়ে পড়ে আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড। ঠিক আছে, আপনি একটা বাড়ি দেন, আমি সেটা পাঠাবো, চেক করাবো, যদি থাকে তাহলে গলি পুরাটাই ঠিক হবে, একজনের ঠিক হবে না। এই বিষয়ে বারবার চেষ্টা করেও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। তবে অনলাইন সংবাদপত্র বিডি নিউজকে তিনি বলেছেন, অন্যের হাতে বানানো শরবত তিনি খাবেন না। এদিকে সমস্যার দ্রুত সুরাহা না হলে জুরাইন এলাকাবাসী আন্দোলনে যাবে বলে জানিয়েছেন পরিবারটির প্রধান মিজানুর রহমান। আজকের পরিস্থিতি এলাকার মানুষকে আমরা জানাবো, জানিয়ে তারপর এখানে সম্মিলিতভাবে এলাকার মানুষকে নিয়ে আমরা আন্দোলনে যাওয়ার চেষ্টা করব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়াসার পানির বিশুদ্ধতা বিষয়ে প্রতিবাদ, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, যে পরিবারটি এসেছিল তারা বিস্তারিত কি জানিয়েছেন, কবে থেকে কতদিন যাবত ওয়াসার পানির এই অবস্থা বিরাজ করছে? আসলে মূলত 2012 সালে এই পরিবারটি জুরাইন এলাকার পক্ষ থেকে প্রথম ওয়াসাকে একটি চিঠি দেয়। 3500 মানুষের একটি স্বাক্ষর, গণস্বাক্ষর নিয়ে তারা ওয়াসাকে একটি চিঠি দেয় যে তাদের পানি আসলে তো খুব দুর্গন্ধ এবং ময়লা পানি আসছে। গত 8 বছরেও তারা কোনো প্রতিকার না পেয়ে মূলত তারা এমনিতে খুব ক্ষুব্ধ ছিলেন। তারপরে যখন গত 20 তারিখে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিমে খান বলেন যে ঢাকা শহরে যে পানিগুলো আছে ওয়াসা থেকে সাপ্লাই করা হয় তা সম্পূর্ণ সুপেয়, তাতে তারা আসলে মূলত খুব ক্ষোভ প্রকাশ করে এবং তারা আসলে বিষয়টিকে মেনে নিতে পারেনি বলে তারা মূলত আজকে ওয়াসা ভবনের সামনে আসেন এবং তারা 3টি দাবি মূলত প্রথমে তারা জানান। প্রথমটি হচ্ছে তারা ওয়াসার যে ব্যবস্থাপনা পরিচালক তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহার করে তার পদত্যাগ দাবি করেন। দ্বিতীয় তাদের যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে তারা এই পর্যন্ত এই ময়লা পানির এবং দুর্গন্ধ পানির জন্য যে পরিমাণের বিল দিয়েছে সেই বিল তাদেরকে ফেরত দিতে হবে এবং পানি ঠিক না হওয়া পর্যন্ত যত সময় লাগবে সেই সময় পর্যন্ত তারা আসলে কোনো রকমের কোনো বিল পরিশোধ করবে না। এটি ছিল মূলত তাদের প্রধান দাবি। তাদের যেই পানিটা তারা নিয়ে এসেছে, এই পানিটা কোথা থেকে সরবরাহ করা হচ্ছে, কিভাবে এটার মধ্যে, কারণ আমরা দেখছি যে এটার মধ্যে ছোট ছোট জীবাণু পর্যন্ত আছে, ফলে সরবরাহ লাইনগুলির পরিস্থিতি কি, সেইগুলির ব্যাপারে তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা? এবং জুরাইন এলাকার মানুষ, যেহেতু আমরা খালি চোখে যতটুকু দেখছি যে এই পানি সুপেয় তো দূরের কথা, মানে পান করার উপযোগী না, ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন কিভাবে পানির বিকল্প ব্যবস্থা করছেন? না, প্রথম বিষয়টি হচ্ছে যে তারা যে অভিযোগটি করেছে সেটি আসলে এই পানিটি কিন্তু তারা তাদের এলাকা থেকে এনেছে। পুরা জুরাইন, রামপুরা, এই আশেপাশে যে এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকায় এই একই অবস্থা। তারা সেখান থেকেই ওয়াসার যে সরাসরি পানিগুলি দেওয়া হয় সেই পানি থেকে তারা এখানে নিয়ে আসছে এবং তারা যেটি বলছে তারা আজকে যে পানিটি নিয়ে আসছে সেটি তারা আসলে মাঝারি মানের পানি, এর থেকেও খারাপ পানি মাঝে মাঝে আসে বলে তারা অভিযোগ করেছেন। আর যেটি বলছিলেন যে তারা আসলে এই পানিটি তারা কিভাবে আসলে পানি ব্যবহার করে, তারা আসলে মূলত এই ওয়াসার সরাসরি পানি ব্যবহার করতে পারে না। তারা বিভিন্ন সময় পানি ফোটায় এবং মাঝে মাঝে তারা অন্য জায়গা থেকেও পানি এনে তারপরে তারা সেই পানিগুলি আসলে মূলত ব্যবহার করে থাকতো। এই প্রতিবাদে জুরাইন এলাকার অন্য কোনো মানুষ কি এসেছিল নাকি শুধু এই পরিবারের সদস্যরাই এসেছিলেন? কারণ তারা তো 3500 মতো স্বাক্ষর ইতিমধ্যেই নিয়েছেন, লোকের সঙ্গে নিশ্চয়ই তাদের একটা যোগাযোগ আছে। হ্যাঁ, তারা মূলত আসলে 3500 স্বাক্ষর যে গণস্বাক্ষর নিয়েছিলেন সেটা নিয়েছিলেন 2012 সালে। আর এই 20 তারিখেই পরিচালকের যেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা আজকে আসলে তারা শুধুমাত্র পরিবারের 4 জনই এসেছেন এবং আজকে তারা একটি ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আজকে অভিযোগ পেয়েছেন, তারা এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবেন। যদি এই ক্ষেত্রে তারা খুব দ্রুত পদক্ষেপ নিতে না পারেন সেক্ষেত্রে তারা মিজানুর রহমান যেটা আমাকে বলেছেন আমাদের গণমাধ্যমকে, সেক্ষেত্রে তারা এলাকায় কথা বলে এলাকাবাসী সবাইকে নিয়ে পরবর্তীতে তারা বড় কোনো আন্দোলনের ঘোষণা আসলে দিবে তারা। এই পানির ব্যাপারে ওয়াসার বক্তব্য কি? যখন এই পানি তাদেরকে
সরেজমিনে দেখানো হলো তখন ওয়াসা এই পানির বিষয়ে কি বক্তব্য দিয়েছে? না, ওয়াসার বক্তব্য আসলে ওয়াসার যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি আসলে গণমাধ্যমের সাথে কথা বলেননি, কিন্তু এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে যখন 4 জন এসছে তখন কারিগরি শাখার যিনি পরিচালক জনাব AKM শহীদউদ্দিন তিনি যেটি জানিয়েছেন যে তাদের আসলে মূলত ওয়াসা থেকে যে পানিগুলো সরবরাহ করা হয় সেগুলো আসলেই সুপেয় পানি এবং তাতে কোনো জীবাণু এবং তাতে কোনো দুর্গন্ধ থাকার কথা না। মূল সমস্যাটা আসলে হয় যখন পানির পাইপলাইনে, এই পাইপলাইনের সমস্যার কারণে আসলে দেখা যায় যে অনেকে ওয়াসার যে লাইন দেওয়া থাকে সেই লাইনে অনেকে চুরি করে অন্য লাইন নিয়ে সেখান থেকে পানি নেওয়ার চেষ্টা করে, তখন সেই পাইপলাইনের সমস্যার কারণে ময়লা পানি সেখানে ঢুকে যায়। তার এমন বক্তব্যের পরে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে পাইপলাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো ওয়াসা কর্তৃপক্ষের। তখন এই পরিচালক আমাদেরকে যেটি জানিয়েছেন যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার কর্তৃপক্ষ হলেও তারা সবসময় সব জায়গার খবর আসলে নিতে পারে না। তো সেক্ষেত্রে আসলে কারো যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তারা সেই অভিযোগ নিয়ে যদি ওয়াসা কর্তৃপক্ষের কাছে জানায় তারপরে তারা সেই ব্যবস্থাটা গ্রহণ করে থাকেন। খালেদ রায়হান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্য মূল্যে 3টি নিত্যপণ্য সয়াবিন তেল, ডাল ও চিনি বিক্রয় শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন পয়েন্ট থেকে এ পণ্য বিক্রি চলছে। রমজান উপলক্ষে এবার 1,500 মেট্রিক টন ছোলা এবং 100 মেট্রিক টন খেজুর বিক্রি করা হবে। খুচরা বাজারের তুলনায় এখানে অনেক কম মূল্যে পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে টিসিবি। রমজানের শেষ দিন পর্যন্ত এই 3টি পণ্য বিক্রি চলবে। ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য পাবেন বলেও আশা করছে টিসিবি। টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে সহকর্মী মুরাদ আহমেদ, চট্টগ্রাম থেকে আহসান রিটন এবং খুলনা থেকে সহকর্মী অভিজিৎ পাল। মুরাদ আহমেদ, আপনার কাছে প্রথমে জানতে চাই যে পণ্য বিক্রি যে শুরু হয়েছে এটা যথেষ্ট কিনা? অন্যান্য বছর 5টি পণ্য বিক্রি করতে আমরা দেখি, এবার 3টি পণ্য বিক্রি করা হচ্ছে। বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা? ধন্যবাদ জাহিদ। আসলে বিষয়টা হচ্ছে যে বরিশালে আজকে যেটা হয়েছে সেটা অনেকটা ক্যামেরা ট্রায়ালের মতো অ্যাকচুয়ালি বরিশাল টিসিবির আন্ডারে 124 জন ডিলার রয়েছেন। তো আপনি জানেন যে আজকে ব্যাংকিং দুদিন বন্ধের পর ব্যাংকিং এর একটা প্রথম দিন গেছে, একটা রাশ গেছে ব্যাংকে, যার ফলে অধিকাংশ ডিলার এখন পর্যন্ত তারা সাড়া দিয়েছেন এবং কনফার্ম করেছেন, যেটা ওনারা বলেছে যে 80% ডিলার কনফার্ম করেছেন তারা পণ্য নেবেন, কিন্তু আজকে কেউ পণ্য নেননি। তো এই বিভাগীয় শহরে তারা নিজস্ব উদ্যোগে এবং ওনাদের কিছু লোক থেকে থাকেন যারা বিভাগীয় শহরগুলোতে পণ্য বিক্রি করে থাকেন। তো তেমন 5টি টিম আজকে নামানো হয়েছে, জেলা শহরগুলোতে 2টো টিম করে নামবে। তো ওনারা যেটা বলেছেন যে আসলে রমজানের পণ্যের যখন চাহিদা একটা উঠতি পর্যায়ে থাকে, অর্থাৎ টানাটানি থাকে, তখন আসলে ডিলাররা তুলে থাকেন। তো সেক্ষেত্রে রমজানের পূর্বক্ষণে আমাদের এই অঞ্চলের প্রবণতা অনুযায়ী যে রমজানের 3 থেকে 4 দিন আগে একটা প্রেশার পরে রমজানের পণ্য সামগ্রী কেনার জন্য বাজারে, ঠিক এই সময় ডিলাররাও তুলে থাকেন, অর্থাৎ আগামী সপ্তাহকে ওনারা ইঙ্গিত করেছেন। আর বাজারে এখনো পর্যন্ত এরা 3টি পণ্য দিয়েছেন, আর 2টি যেটি খেজুর এবং ছোলা এটি আসবে এবং এটি দেয়া হবে। তো আসলে টিসিবির পণ্য বলে কথা যে মানুষ আগের চেয়ে, এটা দেখা গেছে যে আগের চেয়ে ক্রেতার সংখ্যা বেড়েছে, এটাও যেমন সত্য, আবার তেমনি বাজারের সাথে এদের দামের একটা হয়তো ব্যবধান থাকতে পারে, কিন্তু পণ্যগত দিক থেকে বাজার থেকে আরও একটু ভালো গ্রেডেড মাল যেটাকে বলা হয়ে থাকে সেটা বাজার থেকে মানুষ কিনতে অভ্যস্ত হয়ে গেছে। কম খায় কিন্তু ভালো খায়, এই বিষয়টি অনেকটা প্রচলিত আমাদের এই অঞ্চলে। তো সেক্ষেত্রে আসলে আশাই করা যায় যে আগামী সপ্তাহ নাগাদ টিসিবির পণ্য বরিশালের মার্কেটে পুরোপুরিভাবে যাবে এবং বাই দিস টাইম বরিশাল বিভাগীয় শহরের জন্য 5টি টিম যেটি আছে এটি তাদের বাজারজাত যা করার প্রয়োজন হয় 3টি পণ্য। আপনারা জানেন যে এখানে ডাল রয়েছে, মুসুরি ডাল রয়েছে, তেল রয়েছে এবং চিনি রয়েছে, এর বাজারজাতটি এরা করবে। এই আসলে বরিশালের। আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু চট্টগ্রামে যাব আহসান রিটনের কাছে। আহসান রিটন, বাজারে পণ্যের দাম কয়েকদিন যাবত বেড়েছে বলে জানা যাচ্ছে, টিসিবির বিক্রয় কার্যক্রম শুরু হয় তার কোনো প্রভাব
পড়তে পারে কিনা, আর প্রভাব না পড়লেও সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য এই বিক্রয় কার্যক্রম কতটা সুফল বয়ে আনতে পারে? টিসিবি প্রতিবারই আসলে রমজানের আগে এই ধরনের একটি কর্মসূচি নিয়ে থাকে। এবারও আসলে শুরু করেছে। আজকে সকালে চট্টগ্রামের 11টি পয়েন্টে আসলে টিসিবির চিনি, মসুর ডাল এবং সয়াবিন তেল বিক্রি শুরু করেছে এবং সেই যে সমস্ত পয়েন্টে এই সমস্ত পণ্যগুলো বিক্রি হচ্ছে সেখানে আসলে নিম্ন এবং মধ্যম আয়ের মানুষজনের আসলে ভিড়ভাড়টা একটু বেশি আমরা লক্ষ্য করেছি। তবে একটি বিষয় হচ্ছে রমজানের সঙ্গে আসলে ছোলার যেহেতু একটি বড় রকমের সম্পর্ক ছোলা এবং খেজুর, সেই কারণে আসলে এখানে যারা গ্রাহক আছেন তারা আসলে চাচ্ছিলেন যে এই দুটি পণ্যকেও আসলে খুব বেশি পরিমাণ আসলে এটিও আসলে টিসিবির পণ্যের যে বিক্রি সেখানে আসলে সংযুক্ত করা হোক, কিন্তু এখনও পর্যন্ত আসলে এই দুটি পণ্যের আমরা কোনো অস্তিত্ব দেখিনি। শুধু তিনটি পণ্য, মসুর ডাল, চিনি এবং সয়াবিন তেল, এবং এই তিনটি পণ্যের মধ্যে মূলত চিনি এবং মসুর ডালের দিকে আসলে লোকজন বেশি ঝুঁকছেন, কারণ সেটি তাদের পরিমাণ মতো, তারা কারো যদি 1 কেজি দরকার হয় সে 1 কেজি নিতে পারছে, 2 কেজি হলে 2 কেজি, এইভাবে পরিমাণ মতো তারা নিতে পারছে। তবে সয়াবিন তেল যেহেতু একসঙ্গে 5 লিটার বিক্রি করা হচ্ছে, সেটি অনেকের কাছে আসলে ক্রয় ক্ষমতার কিছুটা বাইরে, এবং সেই কারণে সয়াবিন তেল বিক্রিটি আসলে একটু কমই বলা যেতে পারে। একটা খুবই প্রয়োজনীয় তথ্য যে যেহেতু সয়াবিন তেল একসঙ্গে যদি ছোট পরিবার হয় 5 লিটার অনেক বেশি হয়ে যায়, আবার যাদের কথা আমরা বলছি নিম্ন আয়ের মানুষ যদি সবচেয়ে বেশি কেনে তাহলে তারা হয়তো একসঙ্গে 5 লিটার কিনে রেখে তারপরে মজুত করে খাওয়াও তাদের পক্ষে কঠিন। ফলে ছোট যদি 1 লিটার 2 লিটারের বিক্রির ব্যবস্থা থাকে তাহলে হয়তো মানুষের জন্য বেশি উপকার হবে। হাসান রিটন, আপনি সঙ্গে থাকুন। আমরা একটু অভিজিৎ পালের কাছ থেকে জানবো যে খুলনার পরিস্থিতি কি, খুলনার যে পণ্যগুলি সরবরাহ করা হচ্ছে বাজারের পণ্যের সঙ্গে তার মানের কোনো পার্থক্য আছে কিনা? জাহিদ, আসলে খুলনার পরিস্থিতি হচ্ছে খুলনা বিভাগীয় শহরে আজকের থেকে আপনার টিসিবির পণ্য বিক্রি করা শুরু হয়েছে। তবে খুলনার যে 10টি জেলা রয়েছে এই 10টি জেলাতে এখন পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা শুরু হয়নি। তবে এখানকার টিসিবি যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে তারা বিভিন্ন জেলা শহরগুলোতে তারা তাদের টিসিবি পণ্য বিক্রয়ের অবস্থানা তৈরি করবেন, এবং তারা বলছেন যে তাদের বিভাগে প্রায় 450-এরও অধিক আমাদের এখানে টিসিবি ডিলাররা রয়েছে এবং তাদের মাধ্যমে তারা করবেন। আর খুলনাতে আপনার যে 15টি পয়েন্টে 5টি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে, সেখানে আজকে শুধুমাত্রই আপনার যে আপনি বলছিলেন যে 3টি পণ্য বিক্রি করা হচ্ছে, এবং আগামী 2রা মে থেকে কিন্তু আপনার খেজুর এবং যে ছোলা এইটা বিক্রি করা শুরু হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে যে এই 5টি ট্রাককে তদারকির জন্য কিন্তু এবার টিসিবির পক্ষ থেকে 2-3 জন করে কর্মকর্তা তত্ত্বাবধানকারী দেওয়া হয়েছে, তারা আসলে এই পণ্য ঠিকমতো বিক্রি হচ্ছে কিনা এই বিষয়টি দেখবেন। তবে আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন সেই বিষয়টি হচ্ছে যে টিসিবির পণ্য নিয়ে কিন্তু পণ্যের মান নিয়ে আসলে যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু রয়েই যায়, এবং সেই প্রশ্ন কিন্তু আপনার সাধারণ মানুষের মধ্যেও রয়ে গেছে। এবং আমরা দেখেছি যে অনেক নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা আসলে টিসিবির পণ্যের কিনতে অনেকটা বেশি অনাগ্রহী হয়ে থাকেন শুধুমাত্র এই পণ্যের মানের কারণে। এখন এই বিষয়টা নিয়ে আসলে বারবারই টিসিবির পক্ষ থেকে বলা হলেও তারা তাদের দাবি করেন যে আসলে এই টিসিবির পণ্যের যে মান রয়েছে এই মানটি বাজারের যে পণ্য রয়েছে সেই মান থেকে অনেক ভালো, কিন্তু আসলে যে বাস্তবতাটা হচ্ছে যে বাজারে যে পণ্যগুলো পাওয়া যায় সেই পণ্যগুলোর দাম বেশি হলেও টিসিবি থেকে যে পণ্য রয়েছে সেই পণ্যের দাম কম থাকলেও মানুষ কিনছে না শুধুমাত্র এই পণ্যগুলোর মানের কারণে। এবং এর আগের বিগত বছরগুলোতে কিন্তু এমনও অভিযোগ আমাদের কাছে এসেছে যে ডিলাররা কিন্তু তার টিসিবি পণ্য বিক্রি করতে পারেনি, এই পণ্যের মান খারাপ থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ এই পণ্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে কিন্তু ডিলাররা টিসিবির পণ্য বিক্রি করতে পারেনি, যার কারণে তারা পরবর্তীতে তারা টিসিবির পণ্য নিতে বিক্রি করতে কিন্তু অনীহাও প্রকাশ করেছেন। এমন ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের রয়েছে। অভিজিৎ পাল, মান যদি যথাযথ না হয়, অর্থাৎ বাজারের পণ্যের সঙ্গে এই পণ্যের যদি মানের পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে দাম কম হওয়া না হওয়ার তো কোনো অর্থ বহন করে না। ফলে একই মানের পণ্য বিক্রির ক্ষেত্রে এই ক্ষেত্রে কেনার সময় কি টিসিবি মনে করেন যে যথাযথভাবে মান পরীক্ষা করে না?
আসলে টিসিবির পক্ষ থেকে কিন্তু বরাবরই দাবি করা হয় যে তারা যথাযথভাবে মান পরীক্ষা করে এবং বাজার পর্যবেক্ষণের মাধ্যমেই তারা কিন্তু আসলে পণ্যটি সংগ্রহ করেন, কিন্তু আসলে তাদের এই কথার কিন্তু যে বাস্তব সত্যতা সেটা কিন্তু আসলে পাওয়া যায় না। কারণ আমরা যখন সাধারণ মানুষের কাছে গিয়েছি তারা তখন বলেছেন যে টিসিবির যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোর কিন্তু মান নিয়ে তাদের ভিতরে সন্দেহ রয়েছে। অভিজিৎ পাল আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু হাসান রিটনের কাছে যেতে চাই। হাসান রিটন, মান নিয়ে সবসময়ই প্রশ্ন আমরা শুনি, কিন্তু এই ক্ষেত্রে মানে টিসিবি পণ্যটা বিক্রি করছে সাধারণ মানুষের সুবিধার জন্য, কিন্তু কম দামি বা খারাপ পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার যদি প্রবণতা দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভোক্তাদের কি করা উচিত এবং ভোক্তা অধিকার সংগঠনগুলো এটা তারা মনিটরিং করে কিনা? আচ্ছা, বলি যে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ে যে সমস্ত সংগঠন কাজ করে তারা আসলে প্রতিবারই এই বিষয়টি নিয়ে সোচ্চার থাকে। তারা যে সমস্ত পণ্য টিসিবি বিক্রি করে সেগুলো নিয়ে আসলে তাদের এক ধরনের তদারকি তারা করে থাকেন। তারা আসলে তাদের সঙ্গে আমরা দেখেছি যে পণ্যের মান এবং মানের সঙ্গে যে রিলেটেড যে মূল্য সেটি নিয়ে আসলে বাকবিতণ্ডা হতে আমরা ইতিপূর্বে দেখেছি। তারা আসলে প্রতিবারই টিসিবির যে সমস্ত ডিলার এই সমস্ত পণ্যগুলো বিক্রি করেন তাদের সঙ্গে কথা বলেন। কথা বলার সময় আসলে টিসিবি সবসময় যেটি বলে সেটি হচ্ছে তারা সর্বোচ্চ ভালো জিনিসটি আসলে জনগণকে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা যেটি আসলে মাঠে গিয়ে যেটি দেখি সেটি হচ্ছে আসলে একেবারে খুব নিম্নমানের পণ্য বিক্রি করা হয়, এবং সে কারণে অনেক সময় আমরা দেখি যে একেবারে যাদের এই সমস্ত পণ্যের উপর নির্ভর না করলে নয়, এই সমস্ত নিম্ন আয়ের মানুষ ছাড়া আসলে সাধারণ মানুষজন টিসিবির পণ্য থেকে মুখ ঘুরিয়ে থাকেন। তো এই বিষয়টি নিয়ে আসলে প্রতিবারই নানা রকমের প্রতিবাদ চলে, কিন্তু বছর শেষে আসলে যখন রমজানের আগেই কর্মসূচিটি যখন চালু হয় তখন আসলে টিসিবি তাদের মতো করে পণ্য বিক্রি করেন, এবং যারা একেবারেই নেহাত ঠেকায় পড়েন তারাই আসলে পণ্যগুলো ক্রয় করে থাকেন। হাসান রিটন আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু মুরাদ আহমেদের কাছে যেতে চাই। মুরাদ ভাই, টিসিবির পণ্য বিক্রি করার একটা সরকারের উদ্দেশ্য থাকে যে পণ্য যাতে যারা কম আয়ের মানুষ আছে তারা ঠিকঠাক মতো ভালো পণ্য পেতে পারে, কিন্তু আমরা প্রতি বছরই এই অভিযোগগুলি পাই। আর টিসিবির যে বিক্রির প্রক্রিয়া তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে অস্থায়ীভাবে ট্রাকের মাধ্যমে বিক্রি করা হয়। এই বিষয়গুলির আসলে পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে কিনা? অ্যাকচুয়াল আমি যে কথাগুলো বলবো এটি হচ্ছে ক্রেতাদের কথা। ক্রেতারা খুব বিব্রত হন। বিব্রত এই জন্য যে সরকারি অফিসে চাকরি করেন এমন অনেকে থেকে আমি শিক্ষকদেরকেও পেয়েছি। আজকের কথাই আমি বলবো যে একজন ক্রেতা, আমি যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন একজন ক্রেতা একটা কথা বললেন যে বরাবরই সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় দেশি পণ্য কিনে হও ধন্য, কিন্তু টিসিবি যে ডালটি বিক্রি করতে সেটি হচ্ছে অস্ট্রেলিয়ান। হ্যাঁ, তো এই হচ্ছে একটা ব্যাপার। আর যেসব টাকায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, যেমন সিটি কর্পোরেশন, ডিসি অফিসের সামনে, এইসব জায়গায় অনেকে কিনতে চান। আমি যে কথাটি একটু আগে বলেছিলাম যে শিক্ষকতা করেন, তার কিন্তু প্রয়োজন আছে এটা কেনা, কারণ বাজারে তিনি পাচ্ছিলেন এবং তিনি যাবার পথে পাচ্ছেন, কিন্তু সহজলভ্য হিসাবে পাচ্ছিলেন। কিন্তু যে লাইনে দাঁড়িয়ে তাকে কিনতে হবে, সমাজ ব্যবস্থায় তাকে প্রচণ্ডভাবে এটা বিব্রত করে। এবং আমাদের সংবাদকর্মীরাও রয়েছেন, তারাও এই লাইনগুলো ছবি তুলছেন এবং পরদিন হয়তো পত্রিকায় প্রকাশ হচ্ছে অথবা টেলিভিশনগুলোতে সম্প্রচার হচ্ছে। এটা প্রচণ্ডভাবে তাদেরকে বিব্রত করে। তো এটি যেমন একটা প্লাস পয়েন্ট আছে যে একদম দ্বার প্রান্তে যাওয়া যায়, আবার অনীহাও আছে। আমরা যেটা দেখেছি যারা এই ট্রান্সপোর্টগুলো নিয়ে নেমে থাকেন তারা খুব একটা সুখী তাও কিন্তু না। যেমন দূর দূরান্তে ডিলাররা যেটি বলেছে যে ট্রান্সপোর্টেশনের রেট এত বেশি বেড়ে গেছে যে টিসিবির পণ্য নিয়ে সেটি আবার বাজারে দিয়ে তাদের এটি আর পোষানোর কোনো কায়দা থাকে না, যে কারণে গত বছর 50 জন ডিলার পণ্য তোলেননি এবং টিসিবি তাদের বিরুদ্ধে খুব একটা কার্যকর কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তবে যে কথাটি বারবার আসে, বলতে চান না কেউ, কিন্তু বোঝা যায় যে বিব্রতকর এই অবস্থা থেকে টিসিবি রক্ষা করবে, কারণ টিসিবি একটি সরকারি প্রতিষ্ঠান। উনাদের ক্রেতাদের বক্তব্য অনুযায়ী একটি সেল সেন্টার হতে পারে, এটা হতে পারে অস্থায়ী, কিন্তু একটা বিক্রয় কেন্দ্র হোক। ভ্রাম্যমাণগুলো কিন্তু আসলে ক্রেতাদের তাদের সামাজিক অবস্থানে অনেকটা হেয় করে, এটি হচ্ছে ক্রেতাদের মন্তব্য।
এবং এখানে আসলে আপনি যেটি বলছিলেন যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং এটা বিব্রতকর, অনেক সময় সামাজিকভাবেও সমস্যায় পড়তে হয় মানুষকে। এই জিনিসগুলি দূর করা তো প্রয়োজন, কারণ টিসিবি মানুষের কাছ থেকে পয়সা দিয়ে পণ্য বিক্রি করছে। অ্যাকচুয়ালি যে কথাটি হলো যে যারা দূর করবেন এটা আসলে তাদের ভাবনা চিন্তার বিষয়। ওনারা বছরে একবার রমজানকে টার্গেট করে বাজারে ছেড়ে থাকেন। এটা আসলে মানে সবচেয়ে বড় কথা কি জানবে, একটা আমি আজকে একটু খোলামেলাই কথা বলেছি ক্রেতাদের সাথে, সেখান থেকে যে কথাটি বেরিয়ে আসছে, দাঁড়াতে না দাঁড়াতে ফেসবুকে ছবিটা চলে গেছে যে ওই মহিলা টিসিবির পণ্যটি কিনছেন। তো এটি একটি ফ্যামিলিতে তার ছেলে আছে, মেয়ে আছে, বৈবাহিক সম্পর্কের দিকে আগামীতে যেতে হবে, একটা মুরাদ আহমেদ, এই বিষয়গুলি অবশ্যই টিসিবির মনে রাখা দরকার, মানুষকে যেন কোনোভাবেই বিব্রত হতে না হয়। মুরাদ আহমেদ হাসান রিটন এবং অভিজিৎ পাল, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিক।